ক্লাস 7। আজকে আমাদের পাঠ্য বিষয় হলো খ্রিস্টীয় ত্রয়োদশ শতক থেকে শুরু করে অষ্টাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত ভারতের ব্যবসা বাণিজ্য কেমন ছিল সেটাই আমরা আজকে জানব। এসো শুরু করি। তো সেই সময়ে রেলপথ বা আকাশপথের যাতায়াতের যে কোনো ব্যবস্থা ছিল না, সেটা তোমরা নিজেরাও জানো এবং বুঝতেও পারছো, এটা তো বলার কিছুই নেই। তাহলে যাতায়াতের মাধ্যম কি ছিল? সড়ক পথ, জলপথ। জলপথ তো ছিলই, তোমরা বুঝতেই পারছো, কারণ নদীর ধারেই অধিকাংশ বসতি গড়ে উঠেছিল প্রথম থেকেই জলপথের সুবিধার জন্য, এটা তোমরা জানি। তা সড়ক পথ, জলপথই ছিল যাতায়াতের মাধ্যম। এই সব যে পথ, এগুলো কিন্তু দুর্গম হতো, পথে ঘটে নানা রকম বিপদ আপদের আশঙ্কা ছিল। তা সত্ত্বেও বণিকরা কী করত? দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ভাড়বাহী পশুর পিঠে কিংবা পালতোলা নৌকোয় করে বা জাহাজে করে মালপত্র দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বেচা কেনার জন্য নিয়ে যেত। এইসব বণিকদের মধ্যে যেমন ভারতীয় বণিকরা ছিল, তেমনি ভারতের বাইরে থেকেও অনেক ভিনদেশি বণিক তারা ভারতে আসতো বাণিজ্য করার জন্য। ভারতে যে জিনিসগুলো খুব ভালো পাওয়া যেত সেগুলো তারা নিয়ে যেত, আর তাদের দেশে যে জিনিসগুলো থাকতো সেগুলো তারা আমাদের দেশে এসে বিক্রি করতো। ব্যবসা বাণিজ্যের জন্য বাণিজ্য পথের ধারে, নদী কিংবা সমুদ্রের পাড়ে গড়ে উঠেছিল নানা রকমের হাট, মান্ডি, গঞ্জ, ছোট বড় শহর। ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য এগুলো গড়ে উঠেছিল। এবং দিল্লি সুলতানির আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তারও ঘটেছিল। এর কিছু কারণও ছিল। খ্রিস্টীয় ত্রয়োদশ চতুর্দশ শতকে দিল্লির সুলতানরা কয়েকটি নতুন শহর তৈরি করেন, বা পুরনো যে শহরগুলো ছিল সেই শহরগুলোতে নতুন করে ঘর বাড়ি তৈরি করেছিল। নানা ধরনের মানুষজনের আসা যাওয়ার ফলে কেমনভাবে মধ্যযুগের ভারতে শহর গুলো বেশ গড়ে উঠেছিল সেটা আমরা বেশ ভালোভাবে জানতে পারি তখনকার সময়ে লেখা পত্রগুলোতে বা লেখগুলোতে, যে লেখগুলো পাওয়া গেছে সেখান থেকে। এবারে আমরা আসি দেশের ভেতরের বাণিজ্যের কথা। দেশের ভেতরে সাধারণত দুই ধরনের বাণিজ্য হতো। একটা হচ্ছে গ্রামের সঙ্গে শহরের, মানে গ্রাম থেকে জিনিস শহরে যেত এবং শহর থেকে জিনিস গ্রামে আসতো, প্রথম বাণিজ্য এটা। আর দ্বিতীয় যে বাণিজ্যটা সেটা হচ্ছে দুটো শহরের মধ্যেকার বাণিজ্য। জনবহুল যে শহরগুলো, সেই শহরগুলি অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রাম থেকে শহরে যে সমস্ত পণ্য রপ্তানি হতো সেগুলো কম দামি জিনিস, কিন্তু অনেক বেশি পরিমাণে এই সব জিনিস গ্রাম থেকে শহরে আসত। এই সব জিনিসপত্রের মধ্যে থাকতো নানা রকম খাদ্যশস্য, খাবার, তেল, ঘি, আনাজ, ফল, লবণ ইত্যাদি। শহরের বাজারে এইসব পণ্য বিক্রয় করা হতো। আর একটা শহর থেকে আর একটা শহরে, গ্রাম থেকে শহর তো শুনলাম, গ্রাম থেকে শহরে যে খাদ্যশস্য, খাবার, তেল, ঘি এগুলো তো জানলাম। আর একটা শহর থেকে আর একটা শহরের ক্ষেত্রে, এক শহর থেকে আর এক শহরের ক্ষেত্রে রপ্তানি হতো, পাঠানো হতো। মেয়েরা মাথায়, তোমরা তো জানো আমদানি মানে আনা, রপ্তানি মানে পাঠানো। তো পাঠানো হতো প্রধানত বেশি দামের শৌখিন জিনিসপত্র, যেগুলো হচ্ছে ধনীরা, অভিজাতরা ব্যবহার করবে, তাদের জন্য কারিগররা তৈরি করতো। এ সমস্ত জায়গায় সব জাতির, সব ধর্মের মানুষরা কাজ করত শিল্পী আর কারিগর হিসাবে। সুলতানদের রাজধানী দিল্লি শহরে সাম্রাজ্যের নানা এলাকা থেকে দামি মদ, সূক্ষ্ম মসলিন বস্ত্র এগুলো আমদানি করা হতো, মানে আনা হতো। তাছাড়া বাংলাদেশ,
করমণ্ডল, গুজরাটের সুতি, রেশমের কাপড়ের চাহিদা ছিল দেশের সর্বত্র। এবং এই যুগে প্রথম চরকায়, তোমরা তো চরকা দেখেছো, সেই চরকায় সুতো কেটে কাপড় বোনা শুরু হয়েছিল। সুলতানি যুগে অন্যান্য হস্তশিল্পেরও বাণিজ্য হতো। এর মধ্যে ছিল চামড়া, কাঠ, ধাতু দিয়ে তৈরি জিনিস, গালিচা ইত্যাদি। এই যুগেই ভারতে প্রথম কাগজ তৈরি করা শুরু হয়। একসময় দেখা গেল যে দিল্লির যারা মিঠাইওয়ালা মিষ্টি বিক্রি করে তারা কাগজের মোড়কে করে মিঠাই বিক্রি করা শুরু করে। তাহলে ভারতবর্ষে প্রথম কাগজ তৈরি করা কবে শুরু হয়েছিল? এই মধ্যযুগে। আমরা যে সুলতানি যুগের কথা পড়ছি, এই সুলতানি যুগে আমরা দেখতে পাচ্ছি প্রথম কাগজ তৈরি করা শুরু হয়েছিল। এই সময় যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটেছিল। রাস্তার ধারে ধারে পথিকদের জন্য গড়ে উঠেছিল সরাইখানা। এগুলোতে পথচারী বণিকরা তাদের সরাইখানা মানে সেখানে বিশ্রাম নেবে, তাই যারা পথচারী বণিক তারা মালপত্র সহ বিশ্রাম নিত। কর আদায়, ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য দিল্লি সুলতানরা তঙ্কা মানে হচ্ছে রূপার মুদ্রা, আর জিতল মানে হচ্ছে তামার মুদ্রা, এই নামে দু ধরনের মুদ্রা চালু করেছিল। এবং এগুলোর মান যথেষ্ট ভালো ছিল, মানে হালকা নয়। রূপার মুদ্রাতে রূপা এবং জিতলের মধ্যে তামা যথেষ্ট পরিমাণে থাকত। এখানে কিছু আমাদের মাথায় রাখতে হবে টাকা কড়ির কথা। সুলতানি আমলে প্রধান মুদ্রা ছিল হচ্ছে সোনার মোহর, রূপার ক্ষেত্রে যেটা মুদ্রা সেটাকে আমরা বলি তঙ্কা, আর তামার মুদ্রার নাম হচ্ছে জিতল। এই আমলের শেষ দিকে উত্তর ভারতে চলতে এক রকমের রূপা আর তামা দিয়ে মেশানো মুদ্রা। শেরশাহ সোনা, রূপা, তামা এই তিন রকমের যে মুদ্রা সেটা শেরশাহ চালু করেছিলেন, যার পরে মুঘল সম্রাটরা অনুসরণ করেছিলেন। মুঘল আমলের যে সোনার মুদ্রা মোহর যা সেটাও কিন্তু আশরাফি নামেও পরিচিত। সোনার মুদ্রা আমরা যদি মোহর বলি তাহলে তো সোনার মুদ্রা জানি, তার সাথে সাথে এটাও জানবে এটা কিন্তু আশরাফি নামেও পরিচিত। এ যুগে প্রধান মুদ্রা ছিল রূপার যে মানে রূপা দিয়ে তৈরি রূপাইয়া। এ যুগে মুঘল আমলের কথা আমি বলছি, কিন্তু সুলতানি আমলে না। সুলতানি আমলে রূপার মুদ্রার নাম ছিল তঙ্কা, কিন্তু মুঘল আমলে রূপার যে মুদ্রা, রূপা দিয়ে তৈরি মুদ্রা, তাকে রূপাইয়া বলা হতো। এটা দিয়ে ব্যবসা বাণিজ্য হতো, প্রজারা কর দিত। এছাড়া ছিল তামার তৈরি মুদ্রা। মুঘল যুগে তামার তৈরি মুদ্রার নাম ছিল দাম। সুলতানি আমলে যার নাম ছিল জিতল, মুঘল আমলে সেই নামটা হয়ে গেল দাম। দক্ষিণ ভারতের বিজয়নগরে সোনা দিয়ে তৈরি হন ছিল প্রধান মুদ্রা। দক্ষিণ ভারতের বিজয়নগরে সোনা দিয়ে তৈরি হন প্রধান মুদ্রা। বিজয়নগরের সাম্রাজ্যের পরে দাক্ষিণাত্যের অন্য রাজ্যেও এই হন নামক মুদ্রা চালু হয়েছিল। এবারে আমরা ভারতীয় বাণিজ্যের জগৎ সম্পর্কে জানব। প্রথমে আসি বণিকদের কথা। আমরা তো জানি বণিক মানে যারা ব্যবসা বাণিজ্য করে, তাই তো? কিন্তু এছাড়াও বণিকদের সম্পর্কে ব্যাপক অর্থে আমরা জানব। করওয়ানি, নায়ক, বাঞ্জারা, এই সমস্ত বণিকরা এরা শস্য পরিবহন করে নিয়ে আসতো, এক জায়গা থেকে অন্য জায়গায় শস্য পরিবহন করে নিয়ে আসতো। শাহ বা মুলতানি যারা, সেই বণিকরা দূরপাল্লার বাণিজ্যে দক্ষ ছিল এবং এরা সুদের কারবারও করত। মুলতানিরা বেশিরভাগই ছিল হিন্দু, তবে হ্যাঁ মুসলমান বণিকদের কথাও কিন্তু জানা যায়। বড় বড় বণিক গোষ্ঠী ছাড়াও অনেক ছোট ফেরিওয়ালা ছিল, এমনকি সুফি সাধকদের মধ্যেও কেউ কেউ ছোটোখাটো ব্যবসা করত। এই তো গেল বণিক। এবার আসে সারাফদের কথায়। সারাফ আজকালকার যুগে তোমরা যেমন ব্যাংক দেখছো, টাকা লেনদেন করে, টাকা আদান প্রদান করে, সে একই রকম আজকালকার যুগের ব্যাংকের মতো সেখানে টাকা বিনিময়ের কাজ করতো সারাফরা। এরা ধাতুর মুদ্রা কতটা খাঁটি তাও পরীক্ষা করে দেখত। দালাল, এরা ক্রেতা, বুঝতে পারছো দালাল
মানে মাঝখানে থাকবে যে কিনবে ক্রেতা, যে বিক্রি করবে বিক্রেতা। এই ক্রেতা আর বিক্রেতার মাঝে দুজনেকে যে যোগাযোগ করিয়ে দিত, দুজনের মাঝখানে যে যোগাযোগ রাখতো, সে হলো দালাল। এবং সে জিনিসের দাম ঠিক করে দিত। কিন্তু যিনি কিনবেন এবং যিনি বিক্রি করবেন, দুজনের মাঝখানে তো সে মধ্যস্থতা করছে, তাই সে জিনিসের দামও ঠিক করে দিত। বিমা ব্যবস্থা। এবার ব্যবসায়ীরা তো দূরপাল্লার বাণিজ্য করছে, সেখানে তো ঝুঁকি নিচ্ছে, ঝুঁকি তো আছে। তাই ব্যবসায়ীরা দূরপাল্লার বাণিজ্যে ঝুঁকি নিয়ে পণ্য পাঠাতে পারত বিমা ব্যবস্থা থাকার কারণে। বিমা ব্যবস্থা সেই সময় ছিল, মানে পণ্যের যদি ক্ষতি হতো বা ব্যবসায়ীদের যদি নিজস্ব কোনো ক্ষতি হতো, তার জন্য তারা যাতে অর্থটা পায় সেজন্য বিমা ব্যবস্থা সেই সময়ও ছিল। তুর্কি শাসকদের আমলে মানে কাগজের ব্যবহার শুরু হলে সারাফ যারা ব্যাংকের মতন কাজ করছে, সারাফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল। বণিকরা কোনো এক জায়গায় প্রথমে সারাফকে টাকা জমা দিয়ে দিল, সারাফরা ওই টাকা জমা ওর নামে লিখে রাখলো, নিয়ে সেইটি লিখে দিল একটা কাগজের মধ্যে, তারপর লিখে দিল যে ওই লোকটি এত টাকা জমা করেছে। সেই লেখা কাগজটা নিয়ে ওই বণিক চলে গেল, অন্য জায়গায় গিয়ে প্রয়োজনের মতন ওই টাকাটা ভাঙিয়ে নিত। সাথে করে টাকা নিয়ে যাওয়ার দরকার নেই, এক জায়গায় সারাফকে দিয়ে দিল, অন্য জায়গায় চলে গেল, ওই কাগজটা পেয়ে গেল, সেটা নিয়ে চলে গেল, তাতে লেখা আছে। এবং ওই জায়গায় চলে যাওয়ার পরে ওই জায়গায় সারাফ যিনি থাকবেন তিনি ওই কাগজটা দেখে টাকা দেবেন। তো রাস্তায় টাকা নিয়ে যাতায়াত করার চিন্তা ছিল না, যেটাকে আমরা বলি অর্থ। এতে বণিকদের এক জায়গা থেকে আর এক জায়গায় টাকা নিয়ে যাওয়ার খুব সুবিধা হয়েছিল। এই প্রসঙ্গে আমাদের একটু টুকরো কথা জেনে রাখতে হবে। সেটা কি, মুঘল সম্রাট আকবরের আমলে একজন পর্তুগিজ যাজক ফাদার আন্তোনিও মনসেরাট মুঘলদের একটি যুদ্ধযাত্রার বিবরণ লিখে গেছেন। তার লেখা থেকে জানা যায় যে বিশাল আকারের মুঘল বাহিনীর ভরণ পোষণের জন্য সেনাবাহিনীরই যাত্রাপথের দুধারে সম্রাটের প্রতিনিধিরা ছড়িয়ে পড়ত রসদ জোগাড় করতে। স্থানীয় ব্যবসায়ীদের উৎসাহ দেয়া হতো যাতে বাহিনীর সাথে চলমান বাজারে এসে জিনিসপত্র বিক্রি করে দেয়। এইভাবে যুদ্ধযাত্রাকে কেন্দ্র করেও খাদ্যদ্রব্যের বাণিজ্য চলত মধ্যযুগের ভারতে। এবারে আমরা আসি, সেটা হচ্ছে সে মানে পথের হদিশটাকে হতো। উত্তর ভারতে গঙ্গা যমুনা নদী ছিল প্রধান। আমরা তো জানি যে জলপথ আর সড়কপথে বাণিজ্য হতো, সেটা আমরা আগেই জানলাম। তো উত্তর ভারতের ক্ষেত্রে গঙ্গা যমুনা নদী ছিল প্রধান জলপথ। আগ্রা, এলাহাবাদ, বারাণসী, পাটনা, রাজমহল, হুগলি, ঢাকা প্রভৃতি শহর নদীগুলোর মাধ্যমে যুক্ত ছিল। উত্তর পশ্চিমে লাহোর থেকে শুরু করে দক্ষিণে সিন্ধু নদের মোহনা পর্যন্ত এলাকা জলপথে যুক্ত ছিল। উত্তর ভারত থেকে গুজরাটে যাওয়ার দুটো সড়ক পথ ছিল, একটা ছিল রাজপুতানার আজমির হয়ে, আর একটা ছিল মধ্য ভারতের বুরহান হয়ে। আর ইউরোপ থেকে জলপথে ভারতে আসার জন্য প্রথম দিকে পর্তুগিজরাই কিন্তু উৎসাহ দেখিয়েছিল। পর্তুগিজদের প্রধান আমরা তো জানি পর্তুগিজ নায়ক ভাস্কো ডা গামা, পর্তুগিজ বণিক ভাস্কো ডা গামা, তিনি ভারতবর্ষে এসেছেন, আমরা তো জানি। তো বলা হচ্ছে যে পর্তুগিজরা প্রথম ভারতবর্ষে এসেছিল বহির দেশ থেকে, বাইরের দেশ থেকে, এবং জলপথে কিন্তু এসেছিল। তো এদের প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার যে মশলা, সেই মশলার বাণিজ্যকে দখল করা। মানে ভারতের মশলা খুব বিখ্যাত, সেই মশলা তাদের দেশে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করবে। ইউরোপে ভারতের মশলা, বিশেষ করে গোলমরিচের চাহিদা ছিল খুব। ভারতের গোলমরিচের চাহিদা ইউরোপে খুব ছিল।
পর্তুগিজরা ভেবেছিল যে ভারত থেকে তারা মশলা কিনে নিয়ে যাবে এবং সেটা ইউরোপের বাজারে গিয়ে চড়া দামে বিক্রি করবে, লাভ হবে। এই ভেবে পর্তুগালের রাজা তিনি ভাস্কো দা গামাকে পাঠালেন আফ্রিকার দক্ষিণে উত্তমাশা অন্তরী ঘুরে 1498 খ্রিস্টাব্দে ভারতের দক্ষিণে মালাবারে কালিকট বন্দরে এসে উপস্থিত হলেন ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে। ভারতের দক্ষিণে কালিকট বন্দর আছে, মালাবার উপকূলের কাছে কালিকট বন্দর আছে, সেখানে এসে তিনি পৌঁছেছিলেন। কার দূত ছিলেন? পর্তুগিজের রাজা তাকে পাঠিয়েছিলেন, তার পর্তুগিজের রাজার দূত ছিলেন। কালিকট বন্দরটা ছিল কোথায়? আরব সাগরের তীরে। আগেই তো বলেছি জলপথে এসেছিল। এর সঙ্গে পশ্চিম এশিয়ার বন্দরগুলোর খুব ভালো যোগাযোগ ছিল, ফলে নানা দেশের বণিকরা এখানে আসতো বাণিজ্যের টানে। ভাস্কো দা গামার পরে পর্তুগিজ থেকে নৌসেনাপতি, আর কি জলপথে যুদ্ধে পারদর্শী নৌসেনাপতি ডিউক অফ আলবুকার ভারতে এলেন। তিনি আরব সাগরের বাণিজ্যে আরবদেরকে হটিয়ে দিলেন, নিয়ে নিজেদের আধিপত্য জমাতে চেয়েছিলেন, এবং তার হাত ধরে যে গোয়ায় পর্তুগিজদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। এবং তোমরা হয়তো এটা জানবে যে ভারত 1947 সালে স্বাধীন হলেও গোয়া কিন্তু সে সময় পরাধীনে ছিল, গোয়া কিন্তু পর্তুগিজদের অধীনে ছিল। তো গোয়াটাকে তারা ঘাঁটি করে নিয়েছিল পর্তুগিজরা। ইউরোপের বণিকরা শুধুমাত্র বাণিজ্যই করতো না, তারা সমুদ্রের যে পথটাকে নিজেদের দখলে রাখার চেষ্টা করত। তাদের জাহাজগুলো ছিল উন্নত মানের, সেগুলোতে আগ্নেয়াস্ত্র থাকতো। এর জোরে তারা আরব সাগর, ভারত মহাসাগরে বেশ ক্ষমতাশালী হয়ে ওঠে। গভীর সমুদ্রে জাহাজ চলাচলের উপর নানা রকম বিধিনিষেধ চালু করার চেষ্টা করেছিল পর্তুগিজরা, তবে বেশি সফল হতে পারেনি। খ্রিস্টীয় 17 শতকে ইউরোপে অনেকগুলি বাণিজ্যিক কোম্পানির গঠিত হয়েছিল। এর মধ্যে ইংরেজ, ডাচ বা ওলন্দাজ, ফরাসি, ডেনমার্ক সমস্ত বণিকেরা ভারতের উদ্দেশ্যে পাড়ি দিল এবং ভারতবর্ষে তারা বাণিজ্য করতে আসলো মুঘল আমলে। ভারতের বিদেশি বণিকদের মধ্যে ওলন্দাজরা পশ্চিম ভারতে সুরাট এবং দাক্ষিণাত্যে মুসলিপট্টমে বন্দর এলাকা, সেখানে তারা জমিয়ে বসেছিল। মুসলিপট্টমের প্রতি তারা আকৃষ্ট হয়েছিল কারণ দক্ষিণ ভারতের ছিট কাপড়ের খুব চাহিদা ছিল। দক্ষিণ ভারতে এই যে ছিট কাপড় নিয়ে গিয়ে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বিক্রি করতে পারত। অন্যদিকে সুরাট ছিল ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের প্রধান বন্দর। কিছুকাল পরে ডাচরা বাংলাদেশেও চলে যায়। ইংরেজ বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম এসেছিল ইংরেজদের তরফ থেকে ভারতবর্ষে বাণিজ্য করতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু একটা কোম্পানি প্রথমে এসেছিল, পরে ইংরেজ সরকার এটাকে টেক ওভার করেছিল। তো ইংরেজ বণিকরা প্রথমে মুসলিপট্টম, পরে সুরাটে বাণিজ্য কুটি স্থাপন করেছিল। ইংল্যান্ডের রাজা প্রথম জেমস, তার দূত টমাসরো সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন এবং তিনি খুব চেষ্টা করে আগ্রা, পাটনা, বুরহানপুরে ইংরেজদের কুটি স্থাপন করেছিলেন। আমাদের এই বাংলাতে ব্যান্ডেলে পর্তুগিজরা তাদের ঘাঁটি তৈরি করেছিল। চুঁচুড়ায় ডাচরা, চন্দননগরে ফরাসিরা, শ্রীরামপুরে ডেনমার্করা, কলকাতা ইংরেজরা তাদের কুঠি তৈরি করেছিল। মোগল সম্রাট শাহজাহান তিনি কিন্তু পর্তুগিজদের উপর একসময় খুব রেগে গেছিলেন। দাস ব্যবসা শুরু করে দিয়েছিল ওরা, সেই অপরাধে তিনি পর্তুগিজদের হুগলি থেকে তাড়িয়েও দিয়েছিলেন 1632 সাল। এর ফলে ওলন্দাজ, ইংরেজ ও ফরাসি বণিকরা অবাধে বাংলায় বাণিজ্য করার সুযোগ পেয়ে গেল। ইউরোপীয় বণিকরা ভারতে কিন্তু দালালদের মাধ্যমে কাজ করত। তারা দালালদের দাদন বা অগ্রিম অর্থ যাকে বলা হয় বা কাঁচামাল দিয়ে দিত, যা দিয়ে ভারতীয় কারিগররা ইউরোপীয় বণিকদের চাহিদা মতো জিনিস বানিয়ে দিত। ইউরোপীয় কোম্পানিগুলোর যাতায়াতের ফলে বাংলাদেশের চাষিরা
কোনো কোনো ক্ষেত্রে ধান চাষ ছেড়ে আফিম, রেশম চাষ শুরু করে। এভাবে বাজারে ফসল বেচে লাভ করার জন্য যে চাষ করা হতো তাকে বলা হতো বাণিজ্যিক চাষ। ফসল বেচে লাভ করা হচ্ছে সেই চাষটাকে বলা হতো বাণিজ্যিক চাষ। এবার তোমাদের কিছু কিছু শব্দ আমরা বললাম, ওলন্দাজ, দিনেমার, এই সমস্ত সম্পর্ক কি, কোন দেশের আর কি এরা? নেদারল্যান্ডস দেশের যারা লোক অধিবাসী তাদের বলা হয় ডাচ। যেমন ভারতের অধিবাসীদের বলা হয় ভারতীয়, নেদারল্যান্ডের বলা হয় ডাচ। এরা বাংলা ভাষায় ওলন্দাজ নামে পরিচিত। ওলন্দাজ নামটি এসেছে পর্তুগিজ শব্দ হল্যান্ডেজ থেকে। নেদারল্যান্ড দেশটি হল্যান্ড নামেও পরিচিত। আর দিনেমার বলতে ডেনমার্কের লোকদেরকে দিনেমার বলা হয়। ইউরোপীয় বণিক কোম্পানিগুলি আস্তে আস্তে নানা ঘাঁটি বানাতে শুরু করে। কোম্পানির কুঠিতে ইউরোপীয় বণিকরা নিজেদের মতো করে বাড়িঘর তৈরি করত। কুঠিগুলো তারা অস্ত্রশস্ত্র মজুত করে রাখত এবং দুর্গের মতন করে ওখানে সংরক্ষিত, মানে ওদের কুঠি। এখানে তাদের বাসগৃহ, মালের গুদাম থাকতো। নিজেদের জাহাজে করে তারা ইউরোপে মাল পাঠাতো। ভারতীয় জাহাজের তুলনায় ইউরোপীয় জাহাজ আকারে অনেক বড় হতো এবং সেগুলো গভীর সমুদ্রে যদি নৌযুদ্ধ হয় সেটাতেও পারদর্শী ছিল। এইভাবে খ্রিস্ট সপ্তদশ শতকের ভারতে গুজরাট, উত্তর ও দক্ষিণ করমণ্ডল এবং বাংলা হয়ে উঠেছিল ইউরোপীয় বণিকদের প্রধান অঞ্চল। এই চারটা অঞ্চলে যথাক্রমে সুরাট, মুসলিপট্টনম, পুলিকট এবং হুগলি ছিল ইউরোপীয় বণিকদের প্রধান বাণিজ্য ঘাঁটি। এই সমস্ত অঞ্চলে কারিগররা ছড়িয়ে ছিটিয়ে থাকতো গ্রামগুলোতে। মুঘল শাসকরা বাণিজ্য করতে বণিকদের কিন্তু উৎসাহ দিত। মালের ওপর ট্যাক্স বা শুল্ক ছাড় দিত, কুঠি বানানোর অনুমতি দিত, দিয়ে বণিকদের সুবিধা করে দিত। মুঘল অভিজাতদের মধ্যে কেউ কেউ সরাসরিও বাণিজ্য করত। মুঘল সম্রাটরা, রাজপুত্ররা, অভিজাতরা নিজেদের প্রয়োজনে শখ মেটাতে নিজেদের কারখানায় কারিগরদের দিয়ে নানা ধরনের শৌখিন জিনিস, অস্ত্র, বিলাসদ্রব্য তৈরি করত। তো ইউরোপে যখন ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে অর্থনীতি এগিয়ে যাচ্ছে, ভারতে অর্থনীতির প্রধান ভিত্তি কৃষি ছিল। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, তা ভারতবর্ষের অর্থনীতির প্রধান মেরুদণ্ড ছিল কৃষি।